নমস্কার, বাংলা শিক্ষা কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর ইতিহাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে, ইতিহাসের ধারণা, এইটা আমরা আজকে আলোচনা করব। তো আমাদের ইতিহাসের ধারণা যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের আগে জানতে হবে যে এই ইতিহাস শব্দটা এটা কোথার থেকে এসছে, বা ইতিহাস জিনিসটাই বা কী। তো এখানে যে ইতিহাসটা আছে আমাদের সিলেবাসের অন্তর্গত, সেটা হলো আধুনিক যুগের ইতিহাস। এই আধুনিক যুগের ইতিহাসটা কি, বা আধুনিক ইতিহাস যেটা, এই জিনিসটা কি, এটা জানতে গেলে আমাদের বুঝতে হবে আমাদের ইতিহাসকে কতকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের সেই ভাগগুলো কি কি না, আমাদের সেই ভাগগুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। তো প্রাচীন যুগ আমরা কোনটাকে বলছি না, হরপ্পা সভ্যতা যে আবিষ্কার হয়েছিল সেখান থেকে আমরা প্রাচীন যুগ শুরু করব। সেখান থেকে কত দূর পর্যন্ত যাব না, হর্ষবর্ধনের মৃত্যু পর্যন্ত, 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে যেটা আসছে মধ্যযুগ। মধ্যযুগ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত না, 647 থেকে 1757 পর্যন্ত, মানে পলাশির যুদ্ধ পর্যন্ত। তো পলাশির যুদ্ধের পর থেকে আমরা যে ইতিহাসটা পাবো বর্তমান দিন পর্যন্ত, সেইটা হলো আধুনিক যুগ। তো আমাদের পাঠ্যাংশে যে অংশটা আছে সেটা কি, আধুনিক যুগের ইতিহাস। তো আমরা এই আধুনিক যুগের ইতিহাসে দেখব যে গতানুগতিকভাবে যেভাবে ইতিহাসটাকে আগে দেখা হতো, সেখান থেকে একটু ভিন্ন রকমভাবে এই আধুনিক যুগের ইতিহাসের কিছু দিক আরও ফুটে উঠেছে। যেমন কি না, এখানে মূলত বলা হচ্ছে যে ইতিহাসের যে ধারণা, সেখানে এই ইতিহাস জিনিসটা এলো কোথার থেকে, বা ইতিহাস এই বিষয়টা কি, আমরা কোন জিনিসটাকে ইতিহাস বলবো। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এই যে ইতিহাস, এই কথাটা কোথার থেকে এলো। এই কথাটা এসছে একটি গ্রিক শব্দ, হিস্টোরিয়া। হিস্ট্রি শব্দটা এসে কোথা থেকে, গ্রিক একটি শব্দ হিস্টোরিয়া, যার অর্থ হলো অনুসন্ধান। লাতিন শব্দ হিস্টর, যার অর্থ জ্ঞান। এখান থেকে আমরা এই ইতিহাস কথাটা পেয়েছি। ঠিক আছে। তো এই যে ইতিহাস, এখন ইতিহাস কবে থেকে শুরু হয়েছে, মানে হরপ্পা সভ্যতার আগে কি ইতিহাস ছিল না? যদি থাকে তাহলে সেটা কি? আমাদের যে ইতিহাসে যে পাঠ্যাংশ যেটুকু আছে সেটা হলো, এখানে ইতিহাসটাকে কীভাবে বিশ্লেষণ করছে না, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও চর্চা। ইতিহাসটাকে আমাদের কীভাবে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং চর্চা করা হয়েছে, সেইখান থেকে আমাদের যেটা লেখা হয়েছে সেটাই হলো ইতিহাস। তাহলে আমরা ইতিহাস কবে থেকে শুরু হচ্ছে ধরব, যেদিন থেকে লেখা শুরু হয়েছে সেদিন থেকেই আমরা এই ইতিহাসটা শুরু হয়েছে ধরব। এবং এই ইতিহাসটা শুরু হয়েছে কারণ লেখা শুরু হয়েছে হরপ্পা সভ্যতায়। আমরা যে শিলালিপিগুলো পাই সেগুলো হরপ্পা সভ্যতার পাই, কিন্তু সেই শিলালেখগুলো এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সেই কারণে আমাদের এখনও পর্যন্ত
হরপ্পা সভ্যতার সময়কাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো একটা সময়ে আমরা পৌঁছতে পারিনি, বা সেই লেখাগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরে বৈদিক সময়কাল যেটা ছিল, বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, তারপরে ষোড়শ মহাজন আসছে। এইভাবে আস্তে আস্তে যখন আমরা আরও ইতিহাসটা জানব, সেগুলোতে আমরা দেখব বিভিন্ন লেখা যেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং সেই লেখার ভিত্তিতেই আমরা কিন্তু সেই সময়কার পরিবেশ কেমন ছিল, সেই সময়ের মানুষের খাদ্যাভ্যাস কেমন ছিল, যাতায়াতের ব্যবস্থা কেমন ছিল, তাদের জীবনের মান কেমন ছিল, সেগুলো আমরা জানতে পারি। তো এই যে ইতিহাস, এখানে আমরা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ এই দুটো জিনিস পেয়ে থাকি সবসময়। তো খ্রিস্টাব্দ কোনটাকে বলবো আর খ্রিস্টপূর্বাব্দ কোনটাকে বলবো? খ্রিস্টাব্দ আমরা সেটাকেই বলবো যখন যীশু খ্রিস্টের মৃত্যু হয়ে যায়, তারপর থেকেই হচ্ছে খ্রিস্টাব্দ শুরু হয়, এবং তারপরে যেটা ছিল যীশু খ্রিস্টের মৃত্যুর আগে পর্যন্ত সেটা ছিল খ্রিস্টপূর্বাব্দ। তাহলে আমাদের যীশু খ্রিস্ট কোন সময়কার মানুষ, খ্রিস্টাব্দের না খ্রিস্টপূর্বাব্দের? অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যীশু খ্রিস্ট তাহলে খ্রিস্টপূর্বাব্দের মানুষ। এটা অনেকে ভুল করে থাকে। যাই হোক, এবারে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ এই যে দুটো বিষয়, খ্রিস্টপূর্বাব্দটা আমরা কিভাবে গণনা করব? খ্রিস্টপূর্বাব্দ হলো কোনো একটা নির্দিষ্ট সময়কাল থেকে সেটাকে অ্যান্টি ক্লক মানে ঘড়ির বিপরীতে গোনা হয়। যেমন ধরো 100 যদি সংখ্যা থাকে, সেখান থেকে যদি আমরা উল্টোভাবে গুনতে থাকি, 100-র পর থেকে উল্টোভাবে গুনলে 99, 98, 97, 96, 95, ঠিক এইরকমভাবে আস্তে আস্তে এসে খ্রিস্টাব্দে এসে শেষ হয়ে যাচ্ছে। খ্রিস্টাব্দটা কি ঘড়ির অভিমুখেই ঘোরে, আর খ্রিস্টপূর্বাব্দ ঘড়ির বিপরীতে। বোঝা গেল এটুকু আশা করি। এরপরে আসে আমরা যেমন পড়ি যে 1920-এর দশকে বা 18 শতকের 70-এর দশক। 70-এর দশক বলতে আমরা কোন সময়টাকে বুঝি? 18 শতক মানে কোন সময়টা, বা 70-এর দশক বলতে কোন সময়টা? তো 18 শতক এইটাকে বুঝি তো আমরা, কিন্তু না। 18 শতক বলতে আমরা কিন্তু ওইটা যদি বুঝে থাকি তাহলে ভুল। 18 শতক বলতে 1700 থেকে 1799 এই সময়টাকে বোঝায়। কিন্তু আমরা কি বলছি 18 শতক, কিন্তু এটা কোন সময়টা বোঝাচ্ছে? 1700 থেকে 1799 এই সময়কালটাকে বোঝাচ্ছে। যদি ষোড়শ শতক বলে, ষোড়শ শতক বলতে 1500 থেকে 1599। যেমন 20 শতক, 20 শতক মানে কি বোঝাবে তাহলে? 1900 থেকে 1999 পর্যন্ত। যেমন আমরা যে শতকটায় বাস করি সেটা দেখো একবিংশ শতক, মানে 2000 থেকে শুরু হচ্ছে 2099 পর্যন্ত এই সময়টা চলবে। আশা করি এই শতকের ধারণাটা পরিষ্কার হয়েছে। এরপরে আসি দশক। যদি 19 শতকের
মানে 1800 থেকে 1899 এই সময়কালটাকে ধরি, যদি 19 শতকের 70-এর দশক বলি, তাহলে আমরা কোন সময়টাকে বুঝবো? আমরা কিন্তু তখন 60 থেকে 70-এর মধ্যে সময়কালটাকে ধরবো না, আমরা কিন্তু তখন ধরবো 70 থেকে 90-এর মধ্যে যে 80-র মধ্যে যে সময়টা, সেইটাকে কিন্তু আমরা 70-এর দশক বলবো। যেমন আমরা অনেক সময় শুনে থাকি 90s-এর গান। 90s বলতে 90 থেকে 99-এর মধ্যে যে সময়টাকে, সেইটা আমরা বলি যে 90s। অনেক সময় আমরা মোবাইলে গান শোনার সময় শুনতে পাই যে আপনাদের এবারে 90s-এর একটি গান শোনানো হবে। তো 90s-এর গান বলতে তাহলে 90s বলতে 90-এর দশক। আশা করি দশকের ধারণাটাও পরিষ্কার হয়েছে। এরপরে যেটা হলো যে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে, ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা, তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের এই পৃথিবীতে সবসময় বা প্রত্যেকটা মানুষের সাথে সবসময় কিছু না কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হতেই আছে, তাই তো? এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যে ধারাটা, সেটা কিন্তু ইতিহাস। প্রাচীন যুগে কেমন ছিল এবং বর্তমান যুগে কেমন আছে, সেই জিনিসটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝবো মানব সভ্যতা আগে কেমন ছিল বা এখন কেমন হয়েছে। তার ক্রমোন্নতি হয়েছে না ক্রমবর্ধমান তার অবক্ষয় ঘটে গেছে। তাহলে ইতিহাস কি না, অতীতের ঘটে যাওয়া ঘটনা, যেগুলো অতীতে ঘটে গেছে, সেগুলোকেই আমরা ইতিহাস বলছি। এবং এই ইতিহাসটা যখন আমরা গবেষণা করব, সেটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই বিশ্লেষণ করব। তার সমস্ত দিকগুলো আমরা খুঁটি খুঁটি দেখব যে কোথায় কী ধরনের ইতিহাস ছিল, এবং তার কিছু প্রমাণও আমাদেরকে জোগাড় করতে হবে। তো এই যে ইতিহাসের ধারণা, এখানে আগে যেমন শুধু জাতীয়তাবাদী ইতিহাস, কোনো রাজা মহারাজার ইতিহাস, এগুলি প্রধানত স্থান পেত। কিন্তু বর্তমান দিনের ঐতিহাসিকরা বলছেন যে এগুলো সম্পূর্ণরূপে ঠিক নয়, কারণ নূতন নূতন কিছু ইতিহাসের ধারা বা বৈচিত্র্য যেগুলো আছে, সেগুলো এখানে যোগ হয়েছে। যেমন কি নূতন সামাজিক ইতিহাস। এই যে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে থাকি, সেই সমাজ ব্যবস্থা আগেকার দিনে কেমন ছিল বা বর্তমান দিনে কেমন হয়েছে, এই নিয়ে অ্যানাল স্কুল, এই যে এখানে আছে, এই যে অ্যানাল স্কুল, এরা কিন্তু গবেষণা করেছে। তাদের গবেষকদের নাম এখানে আছে, দেখতেই পাচ্ছ। মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, ফার্নান্দো ব্রোদেল। লাদুরির নেতৃত্বে অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা এবং মার্কিন ঐতিহাসিকবিদ ইউজিন জেনোভিস, হারবার্ট গুডম্যান, এরা কি অ্যানাল গোষ্ঠী যে ঐতিহাসিকরা ছিল তারা। এবং এর সাথে আরও একটা ঐতিহাসিক গোষ্ঠী ছিল, তারা কি সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয়দের ইতিহাস চর্চা। তাদের মধ্যে কে ছিলেন এদের প্রবক্তা? সেটা ছিল রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডা, শাহিন আমিন, সুমিত সরকার, দীপেন চক্রবর্তী, গৌতম ভদ্র প্রমুখ। এই সমস্ত মানুষরা নতুন সামাজিক ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। নতুন সামাজিক ইতিহাস বলতে তাহলে কী বললো? যে আমাদের সমাজ ব্যবস্থা প্রাচীন যুগে বা মধ্যযুগে কেমন ছিল এবং বর্তমান যুগে সেটা কোন অবস্থায় আছে, তার উন্নতি হয়েছে না তার অবনতি হয়েছে, সেই বিষয়টাকেও তারা ইতিহাসের সঙ্গে যুক্ত করেছে। এরপরে যেটা হলো খেলার ইতিহাস।
এই খেলার ইতিহাসটা যখন ইতিহাস চর্চা শুরু হয় তখন কিন্তু এটা ইতিহাসে অঙ্গ হিসেবে ছিল না, কিন্তু বর্তমান দিনে এই খেলার ইতিহাসটা নিয়ে অনেক গবেষক খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং বিভিন্ন সময়ের বিভিন্ন তারতম্যে কীভাবে খেলার বিবর্তন ঘটেছে বা সেই সময়ে কাদের খেলার অধিকার ছিল বা সেই সময় সমাজে নারী পুরুষ সকলেই কি খেলার অধিকার পেত এবং সেই অধিকার কেমন ছিল। এই পুরুষতান্ত্রিক সমাজে যদি আমরা দেখতে পাই তাহলে সাধারণত আগেকার দিনে মেয়েদেরকে অন্দরমহলের বেশিরভাগ সময় কাটাতে হতো, কিন্তু বর্তমান দিনে আমরা দেখি যে খেলাধুলোতে ছেলে মেয়ে সমানভাবে অংশগ্রহণ করছে। কিন্তু আগেও কি সে একই রকম ছিল? তো আমরা সেটা জানতে গেলে এই খেলার ইতিহাস যেগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো সেই সময় খেলাধুলোতে কারা সবসময় বেশি অংশগ্রহণ করতে পারত। যেমন এই খেলার ইতিহাস নিয়ে অনেক গবেষক গবেষণা করেছেন, তাদের মধ্যে জে.এম.এসন, রিচার্ড হোল্ড 1882 গড়ে উঠেছে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। এই সময় আমরা এই খেলার ইতিহাস দেখি। ব্রিটিশ স্পোর্টস অফ হিস্ট্রি যেটা আছে এটা 1892, মানে এই যে ইতিহাস চর্চাটা এটা কিন্তু খুব একটা পুরাতন নয়। এরপরে 1905-এ বাংলা ভাগ। আমরা কি দেখছি যে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশরা যখন দেখলো যে ভারতীয়দের মধ্যে যে ঐক্য, হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্য আছে সেইটাকে ফাটল ধরাতে গেলে জাতীয়তাবোধ থেকে তাদের জাতীয়তাবোধ ভঙ্গ করতে গেলে কি করতে হবে, তাদের এই ঐক্যটাকে ভঙ্গ করতে হবে। সেই কারণে 1905 সালে তারা বাংলা ভাগ করার সিদ্ধান্ত নেয়। তারপরে দেখা যায় 1911 সালে আইএফএ শিল্ড, এই যে 1911 সালে আইএফএ শিল্ড হয়, সেখানে দেখা যায় ব্রিটিশদের সাথে ভারতীয়রা একটি ফুটবল ম্যাচ খেলে এবং সেই ম্যাচে ভারতীয়রা জয়লাভ করে। সেখানে তারা ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতীয়দের এই যে জয়ের উল্লাস, সেখানে কতটা ব্রিটিশ বিরোধী মনোভাব ফুটে উঠেছিল সেটা কিন্তু এই আইএফএ শিল্ড জয়ের ভিতর থেকে আমরা দেখতে পাই। এবং ব্রিটিশরা ভালোভাবে বুঝতে পারে যে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের যে সঞ্চার ঘটছে সেটাকে বেশি দিন আর চেপে রাখা যাবে না। তো সেদিক থেকে বিচার করলে যে খেলার যে ইতিহাস, সেখানে কিন্তু আমরা অনেক রকম খেলারই অংশগ্রহণ এখানে দেখতে পাই। যেমন 1995-তে রাগবি বিশ্বকাপ, সেখানেও আমরা দেখতে পাই শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে যে বিভেদ ছিল সেটা অনেকটাই এই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন গড়ে উঠেছিল। যেমন কিছু ঐতিহাসিক তারা গবেষণা করেছে ক্রিকেট নিয়ে, বড়িয়া মজুমদারের গবেষণা, ফুটবল সংক্রান্ত বিষয়ে অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু ক্রিকেট এবং ফুটবল নিয়ে গবেষণা করেছেন। এরপরে আসছে খাদ্যাভ্যাসের ইতিহাস। এই খাদ্যাভ্যাসের ইতিহাস আমাদের কিন্তু আগে ইতিহাস চর্চার মধ্যে ছিল না, কিন্তু এটাকে পরবর্তীকালে ঐতিহাসিকরা সেটাকে ইতিহাসের একটি অংশ হিসাবে ধরেছেন। কারণ কোন সময় মানুষের কেমন খাদ্যাভ্যাস ছিল সেখান থেকে আমরা জানতে পারি তাদের জীবনধারার মান কেমন ছিল, তাদের রুচিবোধ কেমন ছিল। সেসবগুলো জানতে গেলে আমাদের এই খাদ্যাভ্যাসের ইতিহাসটাও জানার দরকার। তো সেখানে
কি দেখা যাচ্ছে যে শরীফ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, তিনি এই খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। আরও গবেষকরা আছেন, যেমন হরিপদ ভৌমিক, তার রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা আদি রসগোল্লা সৃষ্টিকর্তা, বাগবাজারে নবীনচন্দ্র দাস ময়রা স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। তাহলে কোন সময়ে কোন জিনিসটা আবিষ্কার হয়েছে, মানে কোন খাদ্যটা, এবং প্রত্যেকটা আমাদের এই ভারতবর্ষের ভিতরেই যদি আমরা দেখতে যাই, প্রত্যেকটা রাজ্যে খাদ্যের কিন্তু তারতম্য আমরা দেখতে পাই। যেমন আমরা নর্থ ইস্টের যে বা উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে, সেখানে কিন্তু খাদ্যাভ্যাস কিন্তু একটু আলাদা। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ বাঙালি মানুষ, তারা কিন্তু মাছ ভাত মাংস এগুলো একটু পছন্দ করে। তুমি যখন তোমরা দেখবে উত্তর ভারতের দিকে যাবে, সেখানে কিন্তু তারা এই ভাত এতটা পছন্দ করে না, তাদের খাদ্যগুলো একটু অন্যরকম। আবার যখন দক্ষিণ ভারতে যাবে, তখন দেখবে সেখানকার তাদের খাদ্যগুলো আবার একটু আলাদা রকম। তাহলে স্থান ও কাল পাত্র হিসাবে খাদ্যর যে তালিকা, সেগুলো কিন্তু পাল্টেই চলেছে বা পরিবর্তনশীল। তো আমরা এখান থেকে এই যে খাদ্যের যে ইতিহাস, এখান থেকে আমরা বুঝতে পারবো যে তখনকার দিনে কোন খাবারটাকে আবিষ্কার করেছে বা কোন সময়ে আবিষ্কার হয়েছে, এবং সেটা পরবর্তীকালে কীভাবে সমগ্র ভারতবর্ষ বা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং কীভাবে জনপ্রিয়তা অর্জন করছে। এগুলো নিয়ে আমরা যদি গবেষণা না করি, তাহলে কিন্তু আমরা খাদ্যাভ্যাসের ইতিহাসটা জানতেই পারতাম না। যারা গবেষণা করেছেন তাদের থেকে আমরা এই খাদ্যাভ্যাসের ইতিহাস, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এরপরে যেটা আমরা পড়ব, সেটা হলো পোশাক পরিচ্ছদের ইতিহাস। এখানে আমরা কি দেখব না, সভ্যতা শুরু থেকেই মানুষ কিন্তু কোনো না কোনো পোশাক পরেছে বা পরে আসছে, কিন্তু সেটা সময়ের তারতম্যে তার পরিবর্তন ঘটছে, এবং কীভাবে মানুষ বিভিন্ন পোশাকের রীতি বদল করছে, সময়ের সঙ্গে সঙ্গে এগুলির বিবর্তনও ঘটছে। এইসব নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা গবেষণা করেছেন, এবং সেই গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন সময়ে মানুষের পোশাকের বিভিন্ন পরিবর্তন এসছে। যেমন আমাদের বাঙালি যে মহিলারা যে শাড়ি যেভাবে পরে, সেটা কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলারা যেভাবে যে শাড়ি পরতো, যেটা ব্রাহ্মিকা পদ্ধতি বলে, সেভাবেই কিন্তু বাঙালি মহিলারা শাড়ি পরে থাকে। তাহলে আমরা এখান থেকে কী জানলাম, যে বর্তমান দিনে আমাদের বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরে, সেইটা কি না ব্রাহ্মিকা পদ্ধতি। সেটা কোথায় প্রচলিত ছিল না ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা যেভাবে শাড়ি পরতো। এখানে অনেক ঐতিহাসিক এই ড্রেস বা পোশাক পরিচ্ছদ যেটা আছে সেটা নিয়ে গবেষণা করেছেন। তাদের মধ্যে দেখা যাচ্ছে ইংল্যান্ডে 1991-তে দ্য অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ান প্রতিষ্ঠিত হয়। অগসবার্গ শহরের পেশায় হিসাবরক্ষক ম্যাথিউ সোয়ার্স প্রথম এটি পোশাকের ছবি সম্বলিত বই প্রকাশ করে। মলয় রায়ের বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা, কার্ল কোহলারের পোশাকের ইতিহাস, এগুলো আমরা দেখতে পাই যে তারা এই সমস্ত গবেষণার মধ্য থেকে ইতিহাসে পোশাক পরিচ্ছদ যে বিবর্তন ঘটেছে, সেগুলো তারা গবেষণা করে দেখেছে। এরপরে যেটা আছে শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চা বলতে কলকারখানা নয়, এখানে শিল্প বলতে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র এইগুলোকে বোঝাচ্ছে। যেমন আগেকার দিনে নৃত্য করত রাজা মহারাজাদের অন্দরমহলে, সেখানে যে সমস্ত নারীরা নৃত্য করত তাদের দেবদাসী বলা হতো, বা সেই সময় যেটা ছিল সেটা হচ্ছে
দেবদাসী প্রথা। সেই দেবদাসী প্রথা নারীদেরকে খুব ছোট করে দেখা হতো, বা সেই নৃত্য শুধু দেখার অধিকার ছিল রাজা মহারাজাদের। সে কিন্তু অন্দরমহলের বাইরে বেরোতো না। তো সেই জিনিসটা বর্তমান দিনে এখন আর দেখা যায় না। তো সেই সময় প্রাচীন যুগের যে লোক সংস্কৃতি বা প্রাচীন যুগের যে শিল্পচর্চা, তার সাথে আজকের বর্তমান দিনে আধুনিক যুগের যে শিল্পচর্চা, তার কিন্তু অনেক মিশ্রণ ঘটেছে। যেমন লোক সংস্কৃতি, রবীন্দ্রনাথ ইম্ফলের গোবিন্দজি মন্দিরের পরিবেশিত মণিপুরী নৃত্যকে শান্তিনিকেতনে শরীরচর্চার অঙ্গ হিসেবে শেখাতে শুরু করেন। উদয়শঙ্কর প্রাচ্য বিষয়কে কেন্দ্র করে পাশ্চাত্য রীতিতে নৃত্য পরিবেশনার উদ্ভাবনী শক্তির পরিচয় রাখেন। এই প্রাচ্য ও পাশ্চাত্য, প্রাচ্য বলতে কারা? যারা উন্নত দেশ, পাশ্চাত্য বলতে যারা উন্নত দেশ, আর প্রাচ্য বলতে যারা পিছিয়ে আছে বা এখনো উন্নতি করার দিকে এগোচ্ছে, উন্নতি করার চেষ্টা করছে, তারা হচ্ছে প্রাচ্যের দেশ। পাশ্চাত্য দেশ বলতে যেমন ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এরা হচ্ছে পাশ্চাত্যের দেশ। তো সেখানে যেমন ধরনের নৃত্য, সঙ্গীত বা নাটক, চলচ্চিত্র যেগুলো ছিল, সেগুলোর সাথে কী হয়েছে না, এই প্রাচ্য দেশে বা প্রাচ্যের যে দেশগুলো আছে তাদের শিল্প সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে। সেইটা উদয়শঙ্করের গবেষণা থেকে আমরা জানতে পারি। ক্যারল লয়েডের ড্যান্স এ ভেরি সোশ্যাল হিস্ট্রি, চার্লস রাসেলের দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ সাদার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেকান গবেষণা গ্রন্থ থেকে আমরা দেখতে পাবো। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সত্যজিৎ মুখোপাধ্যায়ের দৃশ্যকাব্য পরিচয়, আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, বালদুন ধিংড়ার এ ন্যাশনাল থিয়েটার অফ ইন্ডিয়া, এই সমস্ত বইগুলো থেকে আমরা কিন্তু এই যে ইতিহাস, যে শিল্পচর্চার যে ইতিহাস, সেটা এখান থেকে আমরা জানতে পারবো, বা এদের লেখা থেকে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো আমাদের এদের তো গবেষণা গ্রন্থগুলো পড়া সম্ভব নয়। তো আমাদের এখানে যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন এই দৃশ্যকাব্য পরিচয়, এই গ্রন্থটি কে লিখেছেন? তাহলে যে লিখেছে তার নামটা সেখানে লিখতে হবে। যেমন সত্যজীবন মুখোপাধ্যায় লেখা দৃশ্যকাব্য পরিচয়, এটা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু 1 নম্বর পেয়ে যাব। আমাদের এই দৃশ্যকাব্য পরিচয়, এই গ্রন্থটা পড়ার প্রয়োজন নেই। যারা ইতিহাস নিয়ে গবেষণা করবে বা শিল্পচর্চা নিয়ে গবেষণা করবে তারা এইগুলো পড়বে। আমরা শুধু এখানে কে কোন গ্রন্থটা লিখেছে সেইটা আমরা একটু মনে রাখব। তাহলে আমাদের যে প্রথম চ্যাপ্টার থেকে যে 3 নম্বরের যে এক এক করে যে 3টে শর্ট কোশ্চেন আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে আছে স্থাপত্যের ইতিহাস। এই যে স্থাপত্যের ইতিহাস, এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময়ে যে পরিবর্তন এসছে, সেই সঙ্গে সঙ্গে স্থাপত্যের ইতিহাসেরও পরিবর্তন ঘটেছে। কেমন? এই যে ধর্মের ভিত্তিতে যে শিল্পরীতি, মুসলিম ধর্মে এক ধরনের শিল্পরীতি, খ্রিস্টান ধর্মের এক ধরনের শিল্পরীতি, বা হিন্দু ধর্মের এক ধরনের শিল্পরীতি, সেখানে যে স্থাপত্য যে শিল্প, সেখানে ধর্মের প্রভাবে শিল্পরীতিরও পরিবর্তনও ঘটেছে। এই সমস্ত নিয়ে যারা গবেষণা করেছেন, যেমন আলেকজান্ডার কানিংহাম, পার্সি ব্রাউন, জেমস ফার্গুসন প্রমুখ প্রাচীন ভারতের স্থাপত্যের ইতিহাস বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এরা। আবিদ আলী খান, এইচ দানি, আসমা সিরাজউদ্দিন প্রমুখ বাংলা ইসলামী স্থাপত্যের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা
গ্রহণ করেছেন। আর কি আছে, বাংলার দেবদেউল ও মন্দির নিয়ে গবেষণায় যারা ব্রত হয়েছেন তারা কারা? তাদের মধ্যে রয়েছেন অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, তারাপদ সাঁতরা, হিতেশ রঞ্জন সান্যাল, রতনলাল চক্রবর্তী প্রমুখ। তাহলে আমরা স্থাপত্যের ইতিহাসে এখানে কি দেখতে পাচ্ছি, যে যুগে যুগে স্থাপত্যের যে বিবর্তন ঘটেছে বা ধর্মের আবর্তে এসে যে স্থাপত্যের যে বিবর্তনগুলো ঘটেছে সেটা আমরা এখান থেকে জানতে পারব। এখান থেকে আমাদের বেশি কিছু বর্তমান সময়ে জানার দরকার নেই। আমরা এখান থেকে কারা কোন ধরনের ইতিহাস নিয়ে গবেষণা করেছে, স্থাপত্যের ইতিহাস নিয়ে গবেষণা করেছে, সেইগুলো আমরা শুধু জানবো। যেমন বাংলার দেউল ও মন্দির নিয়ে গবেষণা যারা করেছে সেই সমস্ত ঐতিহাসিক নাম, যেমন বাংলা ইসলামের যখন প্রভাব পড়ে তখন স্থাপত্যে কী ধরনের প্রভাব পড়েছিল, তাদের যে ঐতিহাসিক আছে তাদের নামগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে কি আছে না, দৃশ্যশিল্পের ইতিহাস। এই দৃশ্যশিল্প কিন্তু আমাদের ইতিহাসে একটা বৈপ্লবিক পরিবর্তন আনে। কেমন না, ছবি মিথ্যে কথা বলবে না, কিন্তু অনেক লেখা বা অনেকের বক্তব্য যে বইগুলোর থেকে আমরা পাই, সেখানে কিন্তু অনেকটা সঠিক কিনা সেটা বুঝতে আমাদের অসুবিধা হয়। কিন্তু দৃশ্য যে জিনিসটা, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেকে, এবং যার প্রমাণ সামনেই আছে, আই উইটনেস যেটা বলা যায়, সেটা কিন্তু এই দৃশ্যশিল্পেই দেখা যায়। এখানে ভারতের ফটো তোলার যন্ত্রপাতি আছে কত সালে না, 1850-এর দশকের গোড়ায়। এই দৃশ্য আসার পরে, এই যে দৃশ্যশিল্প বা ফটোগ্রাফি আসার পরে কিন্তু ইতিহাসে খুবই পরিবর্তন আসে এবং ইতিহাসটা খুবই যুক্তিযুক্ত এবং তথ্যনিষ্ঠ দ্বারা প্রমাণ করার সুযোগ আছে। 1857 সালে মহাবিদ্রোহের সময় শুধু ছবি তোলার আকর্ষণে ডক্টর জন মুরে, ফেলিক্স এরিয়াতো, টাইটলার দম্পতির মতো ফটোগ্রাফার এদেশে আসেন। মানে মহাবিদ্রোহ যদি সম্পর্কে আমরা জানতে যাই, তাহলে সেখানে এই ফটোগ্রাফিরও কিন্তু একটা ভীষণ একটা প্রভাব আছে, বা ইতিহাস চর্চার ক্ষেত্রে এই ফটোগ্রাফি একটি প্রভাব রেখে গেছে। ভারতীয় ফটোগ্রাফারদের মধ্যে ছিলেন আহমেদ আলী খান, লালা দীনদয়াল প্রমুখ। অক্ষয় কুমার মৈত্র, অশোক মৈত্র ভারতের শিল্পকলার ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অবনীন্দ্রনাথের বাগেশ্বরী প্রবন্ধমালা, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকলা, এইগুলো থেকে কিন্তু আমরা এই দৃশ্যশিল্পের যে ইতিহাস সেগুলো আমরা জানতে পারব। তাহলে আমরা চিত্রকথা কোন লেখকের, সেটা আমরা কিন্তু কী পাবো না, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের লেখা, এটা কিন্তু আমরা অনায়াসে করে দিতে পারবো। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী প্রবন্ধমালা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দৃশ্যশিল্পের ইতিহাস পর্যন্ত পড়লাম। এর পরবর্তী ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হলো যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, আর কি আছে স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস, আর কি আছে নারী ইতিহাস। আর কি আছে প্রথম চ্যাপ্টারে না, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের পদ্ধতি বা কীভাবে সেগুলো ব্যবহার করা হয়। যেমন আছে সরকারি নথিপত্র আছে, আত্মজীবনী স্মৃতিকথা আছে, চিঠিপত্র আছে, সাময়িক পত্র, সংবাদপত্র আছে। আর কি আছে না, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এই জিনিসটা আমরা
পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকে যেটুকু পড়ালাম বা বোঝালাম সেটা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, আমি তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।